চলুন ফিরে যাই আমাদের আজকের আনন্দ আড্ডার অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রবীন্দ্র গবেষক এমেরিটাস প্রফেসর ডক্টর আতিউর রহমানের কাছে। স্যার, আবারও ফিরে এলাম আপনার কাছে। একই সাথে শিক্ষকতা করছেন, একই সাথে লিখছেন এবং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে আপনার নানান কার্যক্রম চলছে। সবসময় অনেক সভা, সেমিনার, মিটিং সব কিছুকে ছাপিয়ে আপনার এই যে কলম চলছে রবি ঠাকুরকে নিয়ে, আজকে রবীন্দ্র জয়ন্তীতে শুরুতেই জানতে চাই যে এই সময় রবীন্দ্রনাথকে নিয়ে আপনার কলমে কি খেলা চলছে? সম্প্রতি রবীন্দ্রনাথের পরিবেশ প্রীতি নিয়ে একটি লেখা লিখেছি, যেটি সঙ্গীত সংস্কৃতিতে ছাপা হয়েছিল। তোমরা জানো আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদেরও নির্বাহী সভাপতি, এবং আমরা সঙ্গীত সংস্কৃতি নামে একটি জার্নাল বের করি সম্মেলন পরিষদের পক্ষ থেকে। সেখানে রবীন্দ্রনাথের পরিবেশ প্রীতি নিয়ে একটি বড় লেখা লিখেছি। পরিবেশের এখন যে অবস্থা সেটা আসলে অকল্পনীয়। রবীন্দ্রনাথ নিজেই এটা নিয়ে কাজ করেছেন এবং বলেছেন যে একটা সময় ছিল যে উত্তর ভারত, যেটা সেই উত্তর ভারত এখন যেরকম একেবারে বিরান ভূমি, মরুভূমি এরকম ছিল না, প্রচুর গাছ ছিল এবং মানুষ তার নিজের প্রয়োজনে সেই গাছগুলো কেটে জনবসতি স্থাপন করেছে এবং পরিবেশটা বদলে ফেলেছে, সেখানে টেম্পারেচার উঠে গেছে। এবং তিনি বললেন যে মানুষ এতটাই লোভী, যে গাছ আমাকে বাঁচানোর জন্য অক্সিজেন দেয়, আমি সুযোগ পেলেই আমার লোভের কারণে তার গোড়ায় কোরাল মারি। তো এই কথাগুলো অরণ্য দেবতায় রবীন্দ্রনাথ এত করে বলেছেন, তাতে বোঝা যায় যে কত আগে রবীন্দ্রনাথের পরিবেশ প্রীতি। এছাড়া তো রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রচুর কাজ করেছেন। যেমন তিনি অনুষ্ঠান করতেন, এই যে আনন্দ অনুষ্ঠান করতেন পরিবেশকে নিয়ে, যখন এই গরমের মধ্যে তখন জল উৎসব করতেন তিনি, পুকুর কেটে সেখান থেকে জল বা পানি তিনি আশেপাশের জমিতে দিতেন, স্টুডেন্টদের ইনভলভ করতেন, ছাত্রছাত্রীদের ইনভলভ করতেন এবং বৃক্ষ রোপণ উৎসব সেই সময় করতেন। চাষবাস শুরু করবার সময় হাল কর্ষণ করতেন, অনুষ্ঠান করতেন। সুতরাং পরিবেশ নিয়ে তার বিপুল ভাবনা। আর আজকের দিনে এই যে জলবায়ু পরিবর্তনের এই যে উন্মাদ সময়, আমি বলবো এই সময়টায় রবীন্দ্রনাথকে আসলে আমাদের তার পরিবেশ ভাবনা নিয়ে বলা উচিত। তিনি বলতেন যে মানুষের জ্ঞান আর প্রকৃতির দান, এই দুয়ে মিলেই হয় সভ্যতা। সুতরাং প্রকৃতি আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ। এই যে প্রকৃতি প্রেমের কথা বলছিলেন, রবি ঠাকুরের গান যখন শুনি তোমার খোলা হাওয়ায়, তখন আসলে আমরা যেন হাওয়ায় ভেসে যাই। এই তীব্র তাপদাহের যে সময়টা যাচ্ছে আমাদের বাংলাদেশে, আবহাওয়া আসলে আমাদের প্রতিকূলে, আমাদের সাথে আসলে সঙ্গটা ঠিকঠাক দিচ্ছে না, খুব কঠিন সময়, মানুষ নাজেহাল হয়ে গেছে। তারপরেও যেন মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে রবি ঠাকুরের গানের দুটো লাইন শুনে যদি তিনটা শুরু করা যায়, তাহলে বোধহয় মানে সময়টাই সুন্দর হয়ে যায়, দিনটাই সুন্দর হয়ে যায়। সুন্দরের মহিমায় রবি ঠাকুর আছেন। এই যে রবি ঠাকুরকে নিয়ে চিন্তা, তার মননকে নিয়ে ভাবনা, সেই ভাবনার নতুন উন্মেষ ঘটিয়েছে আপনার কলম। একটু জানতে চাই যে রবি ঠাকুরকে নিয়ে লেখাটা শুরু করেছিলেন কবে? অনেক দিন হয়ে গেছে। রবীন্দ্রনাথকে লিখছি কম করে হলেও 40 বছর প্রায় হয়ে গেছে। তো সেটি রবীন্দ্রনাথ তো এ কথা ঠিক, রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ সঙ্গীত তৈরি করেছেন, নৃত্য তৈরি করেছেন, শিল্পকলায় তিনি এঁকেছেন। কিন্তু রবীন্দ্রনাথের আরেকটি পরিচয় আছে, আমি মনে করি রবীন্দ্রনাথ একজন ভালো মাপের অর্থনীতিবিদও। রবীন্দ্রনাথের আর্থসামাজিক ভাবনাগুলো, পরিবেশ ভাবনাগুলো, এটা কি আপনি একজন অর্থনীতিবিদ বলে বিশেষভাবে খুঁজে খুঁজে বের করেছেন নাকি আমি শুরু থেকে আপনার ভাবনা এটা ছিল? শুরু থেকে আমি আসলে রবীন্দ্রনাথের এই সামাজিক ভাবনা, অর্থনৈতিক ভাবনাগুলোকে আমাকে বেশি আকর্ষণ করেছে। কারণ রবীন্দ্রনাথের লেখাতে, এমনকি কবিতাতেও, নৃত্যনাট্যে সুশাসনের কথা আছে। যখন 2 বিঘা জমি তুমি পড়ো, তোমার কি মনে হয় না উপেনের যে কষ্ট, উপনের যে নিজের জমি হারার যে বেদনা, যেটা যারা দখল করেছে তারা উপেনকে উপহাস করে। তো এই কথাগুলো যখন রবীন্দ্রনাথ বলেন, তখন বোঝা যায় না যে রবীন্দ্রনাথ কত গভীরে গিয়েছেন আমার পূর্ব বাংলায়
যিনি যখন এসেছিলেন, তোমরা জানো যে 1890 সালের দিকে রবীন্দ্রনাথ এই জমিদারি প্রথা পরিচালনা করবার জন্য তার শাহজাদপুর, পতিশর, শিলাইদহতে এসেছিলেন এবং তিনি প্রায় 15 বছর 11 বছর তো একটানাই প্রায় ছিলেন, তারপর আরও কয়েক বছর ছিলেন। এবং থাকবার সময় তিনি এই দেশের মানুষকে এবং মাটিকে এত কাছে থেকে দেখেছেন। তিনি বলেন যে আমি শহরে জন্মেছিলাম, রূপোর চামচ মুখে দিয়ে অনেকেই বলেন আমি, কিন্তু যখন এই গ্রাম বাংলায় চলে এলাম, এই পূর্ব বাংলায়, তখন আমি তন্ন তন্ন করে খুঁজেছি মানুষের কষ্টের কথা, মানুষের সম্ভাবনার কথা, এবং আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে দান করে নয়, তাদেরকে প্রীতির বন্ধনে বেঁধে, তাদেরকে নিজেদের যে শক্তি, আমাদের কৃষক কিংবা সাধারণ মানুষের সেই ভেতরের শক্তিটার উন্মোচন যদি করতে পারি, উদ্বোধন যদি করতে পারি, তাহলেই তারা প্রকৃত একটা আত্মবিশ্বাসী মানুষ হবেন। এবং তিনি সারা জীবন এই আত্মশক্তির উপরে জোর দিয়ে গেছেন। এগুলো আত্মশক্তি বলে তার একটি প্রবন্ধ খণ্ডই আছে। এগুলো যখন আমি পড়ি এবং পড়তে পড়তে গিয়ে দেখি যে রবীন্দ্রনাথের ভাবনায় অর্থনীতি কি চমৎকারভাবে এসছেন। কোনো জায়গাতে বলছেন যে এই যে ওয়েজ নিয়ে, মানে শ্রমিকের মজুরি নিয়ে কথা বলে, আবার গণতন্ত্রের কথাও বলে পশ্চিম, কিন্তু এই দুইয়ের মধ্যে কোনো মিল নাই। যারা গণতন্ত্রের কথা বলছে, অথচ এই যে যাদের মজুরি, যাদের শ্রমিকদের মজুরি, সেটাকে আবার বাড়াতে চায় না। তো এই যে কন্ট্রাডিকশন, এগুলো রবীন্দ্রনাথের কথার মধ্যে চলে এসেছে। আর পরিবেশের কথা তো আমি বললাম, যে বিষয়টা আপনি বলছিলেন যে অভিজাত পরিবারে জন্ম রবি ঠাকুরের, এবং অভিজাত পরিবার থেকে বেড়ে ওঠার পরেও তিনি যে আসলে সাধারণ মানুষের কথা লিখতে পেরেছেন। আমরা যদি পাঠ্য বইয়ের দিকে একটু তাকাই, আমরা আমাদের শৈশবে কৈশোরে আসলে যখন পাঠ্য বইয়ে বুঁদ হয়েছি, সেখানে যেমন ছুটি গল্পটা আমাদেরকে ভাবিয়েছে, তার ছোট গল্প যেভাবে ভাবিয়েছে, তেমনই আমাদেরকে ভাবিয়েছে সোনার তরীর কৃষকের কথা, যে সোনার ফসল নিয়ে যায় কৃষক, পারে একা পড়ে থাকে। মজুরি কথা বলি বা আমাদের যেই তাদের দারিদ্রতা নিয়ে বেঁচে থাকার কথা, যে গ্লানির কথা আছে, সে গ্লানিকে রবি ঠাকুর তার কলমে ফুটিয়ে তুলেছে, যা আমাদেরকে ভাবিয়েছে। একই সাথে দারিদ্র্য এবং প্রগতি দুটো নিয়ে আসলে সমাজ আগায়, এবং আপনার কলমে এই দারিদ্র্য এবং প্রগতির কথাও উঠে এসেছে। আপনি একটি বইও লিখেছেন। সর্বশেষ বইটি আমার সংস্করণ হয়েছে দারিদ্র্য প্রগতির কথা নিয়ে। রবীন্দ্রনাথের দারিদ্র্য ভাবনা একেবারেই ভিন্ন। আমরা যারা দারিদ্র্য নিয়ে কাজ করেছি অর্থনীতিতে, তার চেয়ে অন্যরকম ভাবনা রবীন্দ্রনাথের দারিদ্র্য ভাবনা। রবীন্দ্রনাথ বলতেন যে দারিদ্র্যের ভয় আসলে ভূতের ভয়। আসলে আমরা আসলে মানে রূপকথায় পড়ি, আসলে বাস্তব জীবনে ভূত বলে কিছু নেই, কিন্তু ভয় তো সত্যিই আছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আসলে কি ভয়টা অমূলক? না, অমূলকও না। রবীন্দ্রনাথ বলতেন যে ভূতের ভয় এই কারণে যে আমরা মিলতে পারিনি। যখনই মিলেছি, একসঙ্গে মিলেছি, তখন এই ভূতের ভয় থেকে আমরা দূর করতে পেরেছি। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, সন্ধেবেলা যদি একা একা কোনো অন্ধকার একটা ছাতিম গাছের নিচ দিয়ে যদি যাই, মনে হবে না যে ভূত আমার ঘাড়ে এসে পড়বে? ছোটবেলায় তাই হয়েছে না? কিন্তু ভাই বোন মিলে বা বন্ধুরা মিলে, কয়েকজনে মিলে যদি আমরা অন্ধকারেও হাঁটি, তখন কিন্তু ভূতের ভয় থাকবে না। তাহলে মূল কথাটা হলো ওই কয়েকজনে মিলে এক হওয়া, একতা। রবীন্দ্রনাথ বলছেন যে আসলে এই দারিদ্র্যের ভয়টা এই কারণে যে আমরা দারিদ্র্যকে দূর করবার জন্য আমরা সম্মিলিত হতে পারিনি, একত্রিত হতে পারিনি। এবং সেই জন্য রবীন্দ্রনাথ একটা বিরাট সময় তিনি সমবায় নিয়ে কাজ করেছেন, এবং বাংলাদেশেও তিনি সমবায় ব্যাংক করেছেন, সমবায় কৃষকদেরকে সংগঠিত করেছেন। আবার শান্তিনিকেতনের পাশে তিনি আবার এটা নিয়েও কাজ করেছেন, শ্রীনিকেতন করেছেন। সুতরাং আমার মনে হয় যে রবীন্দ্রনাথ কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন যে মানুষের মানে কোন জায়গায় দুর্বলটা। তিনি রবীন্দ্রনাথ বলতেন যে বাইরে থেকে গিয়ে তাদেরকে উপকার করা যায় না, আসলে তার নিজের থেকে দাঁড়াতে হবে, তাদেরকে সংগঠিত হতে হবে। এবং এই জায়গাতে তিনি শুধুমাত্র কৃষির কথা বলেননি। রবীন্দ্রনাথের একটা বড় কন্ট্রিবিউশন আমি যদি বলি শিক্ষা।
বাংলা শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ প্রচুর কাজ করেছেন, শুধু মানে চিন্তা দিয়েছেন তাই নয়, তিনি প্রতিশরে 207টিরও বেশি বিদ্যালয় স্থাপন করেছেন। তিনি প্রতিশরে কলের লাঙল এনে প্রযুক্তির চালু করেছেন এবং সেখানকার কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির মধ্যে নিয়ে আসছেন। এইখানে থেকেই রবীন্দ্রনাথ প্রতিশর থেকে চিঠি লিখছেন তার ছেলে রতিনকে এবং জামাই নগেনকে যে তোমরা এই কৃষকের প্রজাদের টাকায় তোমরা বিদেশে পড়াশোনা করছো, আমি চাই তোমরা তাড়াতাড়ি চলে আসো, এসে এই কৃষকদের জন্য, এই প্রজাদের জন্য তুমি আধুনিক কৃষি তোমরা করো এবং তাদেরকে সহযোগিতা করো। এমন করে একটা, আমি বলবো যে কেজু রবীন্দ্রনাথকে আমরা খুঁজে পাই আমাদের এই পূর্ব বাংলা, এবং পূর্ব বাংলায় না এলে যে রবীন্দ্রনাথকে আমরা এখন পাচ্ছি এই রবীন্দ্রনাথ পেতাম না। কারণ তিনি যেরকম বিশ্ব পর্যায়ে ভাবতেন, আবার একেবারে মাটিতে দাঁড়িয়েও ভাবতেন। রবীন্দ্রনাথ বলতেন যে আমি মাটিতে দাঁড়িয়ে আকাশের থেকে নিঃশ্বাস নিই। তো এরকম একটি একই সঙ্গে লোকাল এবং গ্লোবাল ছিলেন রবীন্দ্রনাথ। সুতরাং রবীন্দ্রনাথের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। একজন শিখেছিলেন রবীন্দ্রনাথ থেকে, তিনি আমাদের জাতির পিতা। রবীন্দ্রনাথ যেমন কৃষকের কথা বলতেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কৃষকের কথা বলতেন। আমাদের জাতির পিতা বলতেন আমাদের কৃষকরা সবচেয়ে নির্যাতিত, তাদের জন্য আমাদের কিছু করতে হবে। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথও বলতেন যে আমি এদের জন্য কিছু করতে চাই, কিন্তু আমি একেবারে সহযোগী ওইভাবে সাহায্য করতে চাই না, আমি তাদেরকে উদ্বোধন করতে চাই, তাদের মনের উদ্বোধন। একটি শব্দ আছে রবীন্দ্রনাথের, জীবন সঞ্চার, চমৎকার শব্দ। বলছেন যে এদের মধ্যে আমি জীবন সঞ্চার করতে চাই। এই যে দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের সাথে আছেন, কলমে, মনে, মগজে সবকিছুতে তাকে নিয়ে আপনার যে একাত্মতা, তার সম্মান আপনি পেয়েছেন বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার যখন অর্জন করেছেন। অভিনন্দন, সেটি অনেক বছর আগে যদিও, তারপরেও অভিনন্দন জানাই। এবং এই পুরস্কারটি প্রথম যখন বাংলা একাডেমি চালু করলো 2021 সালে, রবীন্দ্র পদক আগের থেকে ছিল, কিন্তু রবীন্দ্র পুরস্কার যেটা গবেষণার জন্য সেটি শুরু করলো 2021 সালে, খুব সম্ভবত কোভিডের মধ্যে। তখন এই পুরস্কারটি প্রথম আমাকে দিল। এরপরে এটি প্রতি বছরই দিচ্ছে এবং আমি বাংলা একাডেমির কাছে খুব কৃতজ্ঞ যে বাংলা একাডেমি আমাকে এর আগে সাহিত্য পুরস্কার দিয়েছিল 2015 সালে। তো এবার আবার 6 বছর পরে এসে আমাকে রবীন্দ্র পুরস্কারও দিল। তো এদের থেকে আমি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা নজর রেখেছিলেন যে আমি কোন দিকে কাজ করছি। ওই বছর আরেকটি পুরস্কার আমি পেয়েছিলাম, রবীন্দ্র একাডেমি বলে আমাদের একটা বেসরকারি উদ্যোগ আছে, তারাও আমাকে এই রবীন্দ্র একাডেমির থেকেও রবীন্দ্র পুরস্কার দিয়েছিল। রবীন্দ্রনাথ চর্চা এখন আমাদের আরও বেশি উৎসাহী করছে এই সব পুরস্কার। স্যার, এই যে অর্জনগুলো, এই অর্জনগুলো আপনার জন্য, এই অর্জনগুলো তার কলমের জন্য, কিন্তু বর্তমান সময়ে যারা আছে, আমি যদি বলি আমাদের সমসাময়িক যে তরুণরা আছেন বা পরের প্রজন্ম যারা আসবে, তাদের কাছেও তো রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেবার অনেক বিষয় থাকে। শুধু ছড়িয়ে দেওয়া নয়, তাদের মধ্যেও আসলে রবীন্দ্রনাথের জন্য কলম ধরার শক্তিটা ভীষণ প্রয়োজন। আমি তো মনে করি রবীন্দ্রনাথের চিন্তায় যে তারুণ্য, তরুণদের নিয়ে যে রবীন্দ্রনাথ এত লেখা লিখেছেন এবং তরুণদেরকে একটি জীবন ঘন শিক্ষার কথা বলেছেন, তুমি শুনে অবাক হবে যে তিনি শিক্ষা নিয়ে এত সব কাজ করেছেন। তিনি গিয়েছিলেন তোমার রাশিয়াতে গিয়ে তিনি ওইখানকার শিক্ষা ব্যবস্থা দেখে এতটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন যে আমিও তো চেয়েছিলাম আমার শান্তিনিকেতনে এরকম শিক্ষা হোক। তিনি বলছেন জীবন আর শিক্ষা আলাদা হতে পারে না, আমার জীবন যেমন হবে শিক্ষাও তেমন হবে। সবশেষে জানতে চাই স্যার, আমাদের বর্তমান সময়ের তরুণদের জন্য যে বিষয়টা নিয়ে গবেষণা করাটা আপনি গুরুত্বের সাথে দেখেন, যে বিষয়টা দিয়ে তাদের আসলে গবেষণা করা উচিত। প্রচলিত গবেষণা তো করবেই, নতুন নতুন প্রযুক্তি নিয়ে তারা ভাববে, কিন্তু আমাদের কিছু সাংস্কৃতিক সম্পদ আছে। এই সম্পদ যেমন রবীন্দ্রনাথ, এই সম্পদ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই সম্পদ জীবনানন্দ, এই সম্পদ কাজী নজরুল ইসলাম, এই সম্পদ সুভাষ বসু। আমাদের এই যে ঐতিহাসিক যে সম্পদ, এই যে সংস্কৃতির সম্পদ,
এগুলো নিয়ে গবেষণা করা উচিত। এবং রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করা উচিত এই কারণে যে রবীন্দ্রনাথ এক মহাসমুদ্র। এই সমুদ্রে যেমন সংস্কৃতি আছে, অর্থনীতি আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, সমস্ত বিষয়ই আছে। আমি মনে করি যে রবীন্দ্রনাথকে নিয়ে গভীর গবেষণার সুযোগ আছে। এবং আজকের দিনে আমি তরুণদের কাছে বলবো যে তোমরা অন্তত রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো পড়ো, তারপরে না হয় অন্য কিছু পড়বে, তাহলে দরজা খুলে যাবে, চিন্তার দরজা খুলে যাবে। অনেক ধন্যবাদ স্যার। বিনম্র শ্রদ্ধার সাথে আমাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তীতে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনার কলমে রবীন্দ্রনাথকে নিয়ে লেখার যে দুর্বার গতি সেটা আরও শানিত হোক। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, গায়ের জোরে সব হতে পারে, কিন্তু গায়ের জোরে গুরু হওয়া যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।